আচ্ছা, এখন দেখো, এখন আমরা ডিজেল সাইকেল নিয়ে আলোচনা করি। তাহলে ডিজেল সাইকেল 4টা ধাপে সম্পন্ন হয়, ঠিক আছে? চিত্রটা লাগবে। আচ্ছা দেখো, এখন আমরা ডিজেল সাইকেল নিয়ে আলোচনা করব। তাহলে ডিজেল সাইকেল 4টি ধাপে সম্পন্ন হয়। প্রথমে হলো 1 নম্বরে আছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস। মানে অ্যাডিয়াবেটিক বলতে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়া কোনো বস্তুতে তাপ প্রবেশ করে না, বেরো হয় না, ঠিক আছে? একে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। তাইলে প্রথমে আমরা কি করব? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসকে কম্প্রেস করব, মানে সংকোচন করব। তারপরে দেখো কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিয়েশন প্রসেস। এখানে আমরা প্রেসার বা চাপকে কি করব? কনস্ট্যান্ট করে দিব, ঠিক আছে? তারপরে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন প্রসেস। এখানে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটাবো এবং এই প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসকে কি করব? এক্সপান্ড করব বা প্রসারিত করব। প্রথমে কি করব? কম্প্রেস করব বা সংকুচিত করব, আর তারপরে কি করব? এক্সপানশন করব বা প্রসারিত করব। তারপরে দেখো কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন প্রসেস। এখানে ভলিউম বা আয়তনকে স্থির রাখা হবে বা কনস্ট্যান্ট রাখা হবে। তাহলে এখানে বুঝতে কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। সংকোচন করবে মানে তাপ বের হতে দেবে না, ঢুকতেও দেবে না। হ্যাঁ, প্রথমে রুদ্ধতাপের মাধ্যমে গ্যাসকে কম্প্রেস করব, সংকোচন করব। তারপরে কনস্ট্যান্ট প্রেসার প্রক্রিয়া ঘটাবো, তারপরে আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটাবো বা অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া ঘটিয়ে গ্যাসকে কি করব? এক্সপান্ড করব, মানে প্রসারিত করব। আর তারপরে আমরা ভলিউম বা আয়তনকে কনস্ট্যান্ট রাখবো, স্থির রাখবো। এই হলো বিষয়। তাহলে দেখো আদর্শ ডিজেল চক্র নিম্নলিখিত 4টি ধাপে সম্পন্ন হয়। এটা তো, তাহলে এটা হলো। এখন দেখো প্রথমে ধাপ 1, 2। বাতাস রুদ্ধতাপে সংকুচিত হয়ে V1 আয়তন V2 পরিণত হয়। আমরা প্রথমেই দেখছি যে এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটাবো এবং বাতাসকে কি করব? সংকোচন করব। বাতাসকে যখন সংকোচন করব, আদি আয়তন V1 থেকে কি V2 হয়ে যাবে। এই অবস্থায় পিস্টন ভিতরের দিকে প্রবেশ করবে, অবশ্যই করবে। মনে করো একটা পিস্টন এতটুকু, মানে একটা আমরা এখানে সিলিন্ডার নিলাম আর এখানে সামনে ধরো পিস্টন নিলাম। তো সিলিন্ডারের ভিতর কি গ্যাস আছে? তো গ্যাস সংকোচন হওয়া মানে কি অণুগুলা কাছাকাছি চলে আসে। তো যখন কাছাকাছি চলে আসবে তখন কি এটা ভিতরের দিকে চলে যাবে, ঠিক আছে? আমি এখানে আঁকাই দেখাচ্ছি। এটা ধরো সিলিন্ডার, ঠিক আছে? আর এখানে ধরো আমরা এই যে পিস্টন নিলাম একটা, ঠিক আছে? আর এখানে কি আছে? গ্যাস আছে। তো গ্যাসগুলা যদি কাছাকাছি চলে আসে তাহলে পিস্টনটা কি সামনের দিকে চলে যাবে। তাহলে আশা করি বুঝাইতে পারছি। তাহলে দেখো পিবি এবং টিএস ডায়াগ্রামে 1, 2 রেখা দ্বারা বোঝানো হয়েছে। ডায়াগ্রামে যেভাবে বোঝানো হয়েছে আর কি লিখবা। তারপরে দ্বিতীয় ধাপ 2, 3। দ্বিতীয় ধাপে কি? প্রেসার স্থির থাকবে, কনস্ট্যান্ট প্রেসার। তাহলে আমরা লিখব যে 3 অবস্থা পৌঁছানো পর্যন্ত বাতাস সমচাপে তাপ গ্রহণ করে, মানে চাপের কোনো পরিবর্তন হয় না, চাপটা কি স্থির থাকে। এই হলো বিষয়। তাপমাত্রা T2 বৃদ্ধি পেয়ে T3 হয়, ঠিক আছে? বাতাস যেহেতু তাপ গ্রহণ করতেছে, চাপকে স্থির রেখে বাতাস কি তাপ গ্রহণ করতেছে। তাপ গ্রহণ করলে অবশ্যই তাপমাত্রা বৃদ্ধি পাবে কি না? তো বৃদ্ধি পেয়ে তাপমাত্রা T2 থেকে T3 হয়ে যাবে। বুঝাইতে পারছি? দেখো এখানে 2 নম্বর যে ধাপ, এটা হলো কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন প্রসেস। মানে প্রেসার থাকবে কনস্ট্যান্ট, হিট হবে অ্যাডিশন। প্রেসার মানে কি? চাপ। চাপ থাকবে স্থির। আর হিট মানে কি? তাপ। তাপ হবে অ্যাডিশন, মানে কি? তাপ যোগ হবে। মানে এই 4টা লাইন যদি মুখস্থ করো, এগুলা কিন্তু এমনি লেখা যায়। এই 4টা লাইনই মূল। কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন প্রসেস। মানে প্রেসার থাকবে কনস্ট্যান্ট, মানে কি? সমচাপ। আর হিট কি হবে? অ্যাডিশন, মানে তাপ কি গ্রহণ করবে। তো গ্রহণ করলে কি তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে T2 থেকে বৃদ্ধি পেয়ে কি T3 হবে, যা পিবি এবং টিএস ডায়াগ্রামে 2, 3 দ্বারা বোঝানো হয়েছে। এটা যেহেতু তোমার এই যে 2, 3, এই জন্য 2, 3 দ্বারাই বোঝাবো। কি বুঝাইতে পারছি? তাহলে বাতাস করছে গৃহীত তাপ, যেহেতু এখানে হিট অ্যাডিশন হচ্ছে, তাহলে কি বাতাস তাপ গ্রহণ করবে। তাই গৃহীত তাপ কিউ
কেন কিউ দিতে পারো বা এইচ দিতে পারো, একই কথা, কিউ দিলে হবে এইচ দিলে হবে। এইচ মানে কি হিট, হিট। কিউ মানে তাপ বোঝায়। তাহলে কিউ ইজ ইকাল টু এম এস ডেল টি। তাহলে এম তো এমই, আর এস মানে কি গ্যাসের ক্ষেত্রে এস দুইটা, হুম। একটা সিপি আর একটা কি সিবি। তো এখানে যে আমরা প্রসেসটা ঘটাচ্ছি এটা কি কনস্ট্যান্ট প্রেশার, মানে কি সিপি, ঠিক। এই জন্য সিপি নিলাম। আর ডেলটি মানে কি তাপের পরিবর্তন, তো তাপের পরিবর্তন কি T3 এবং T2, এই জন্য T3 T2 নিলাম। কি খুব কঠিন? না ভাই। পানির মতো সহজ। সৈকত, আচ্ছা দেখো তৃতীয় ধাপ 3-4 এখানে বলছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন প্রসেস, মানে এই ক্ষেত্রে তাপকে আমরা রুদ্ধ রাখবো, তাপ ঢুকতেও দিব না বাইরে হইতে দিব না, আর গ্যাস কি হয়ে যাবে প্রসারিত হয়ে যাবে। তাহলে 3 নং অবস্থানে গরম বস্তু সরিয়ে তাপ অন্তরক লাগানো হয়। মানে এখানে যে বিষয়টা হলো এই যে সিলিন্ডার আছে, সিলিন্ডারে ধরো এদিক দিয়ে তাপ ঢুকতেছে বের হইতেছে, তো এখানে আমরা একটা ইনসুলেটর লাগাই দিব আইসি, ঠিক আছে? তো এখানে যখন তুমি ইনসুলেটর লাগাই দিবা, ইনসুলেটরের কাজ কি তাপ পরিবহনে বাধা দেওয়া। ইনসুলেটর মানে কি অপরিবাহী, আর অপরিবাহীর কাজ কি তাপ পরিবহনে বাধা দেওয়া। তো যখন তুমি এখানে একটা ইনসুলেটর লাগাই দিবা তখন তাপ যাইতেও পারবে না আসতে হবে। আসতেও পারবে না, তো এটাই তো রুদ্ধ তাপ, হুম। এই জন্য এটা বলা হয়েছে। এখন এই যে তাপ আসতেও পারতেছে না যাইতেও পারতেছে না, এর আগের যে অবস্থা ওই অবস্থায় গ্যাস কি করছিল তাপ গ্রহণ করছিল। হুম। তো গ্যাস যদি তাপ গ্রহণ করে অবশ্যই গ্যাসগুলা কি উত্তপ্ত, হুম। উত্তপ্ত মানে কি এগুলা ছুটাছুটি করবে, আর ছুটাছুটি করবে মানে কি সিলিন্ডারের পিস্টন আবার সামনের দিকে চলে আসবে। হুম। কি বুঝাইতে পারছি? জি। এই হলো বিষয়। তাহলে এই ক্ষেত্রে গ্যাস কি প্রসারিত হচ্ছে, হুম। একদম পানির মতো সহজ। তাহলে 3 নং অবস্থানে গরম বস্তু সরিয়ে তাপ অন্তরক লাগানো হয়, বাতাস ভিতরি আয়তনে রুদ্ধতাপে সম্প্রচারিত হয়ে বিপুল আয়তন দখল করে, যা 3-4 রেখা দ্বারা কি বোঝানো হয়েছে পিবি এবং টিএইচ ডায়াগ্রামে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপ কি কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন প্রসেস, মানে আয়তনকে কনস্ট্যান্ট রাখবো আর হিট বা তাপ কি হবে বর্জন হবে। রিজেকশন মানে কি বর্জন করা। তাইলে উত্তপ্ত বাতাস ঠান্ডা বস্তুতে সম আয়তনে তাপ বর্জন করে, বাতাস কি তাপ বর্জন করবে, যেহেতু হিট রিজেকশন এই ক্ষেত্রে তাপমাত্রা T4 আসবে কি T1 হয়ে যাবে, মানে আবার ওই প্রাইম কন্ডিশনে চলে আসবে, যা পি এস এবং টিএস ডায়াগ্রামে 4 দ্বারা বোঝানো হয়েছে। তাই আশা করি বুঝাইতে পারছি। এখন বর্জিত তাপ কি হবে, কিউ ইজ ইকাল টু এম এস ডেল টি। তাহলে যেহেতু বর্জন করবে এই জন্য কিউ আউট দিছি। তাহলে এম এস, গ্যাসের ক্ষেত্রে এস কয়টা দুইটা, একটা সিপি আর একটা সিবি, যেহেতু এখানে আয়তনকে আমরা স্থির রাখছি এই জন্য সিবি হবে। আর ডেলটি মানে কি তাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন মানে কি T4 মাইনাস T1। ভাই T4টা কেমনে এলো আবার? ওই যে তাপ বর্জন করে কি T4 তাপমাত্রা T1 হয়ে গেছে। আচ্ছা। তো T4টা কি বেশি তাপ ছিল, তাপমাত্রা ছিল, আর T1টা কি কম হয়ে গেছে, এই জন্য T4 থেকে T1টা বাদ দিচ্ছি। কি বুঝাইতে পারছি? এখন কর্মদক্ষতা বা দক্ষতা। তো দক্ষতার সূত্র হলো ইনপুট মাইনাস আউটপুট বাই হলো ইনপুট, এটা যে কোনো ক্ষেত্রেই। বুঝাইতে পারছি? এখন এই যে এখানে পদ আছে কয়টা দুইটা, দুইটার সাথেই তো এটা ভাগ আছে। তাহলে কিউ ইনপুটকে কিউ ইনপুট দ্বারা ভাগ করলে কি 1 হবে, একই রাশি। মাইনাস দিলাম, তারপরে কিউ আউটপুটকে কিউ ইনপুট দ্বারা কি করে দিব ভাগ করে দিব। কি বুঝাইতে পারছি? আগে থেকে করে রাখুন, আমাদেরকে দিলেন আমরা করে তাহলে 1 নিলাম, এখানে মাইনাস নিলাম, এখন কিউ আউটপুট, কিউ আউটপুটের মান আমরা কি এটা পাইছি তো এটা দিব, আর কিউ ইনপুটের মান আগে যেটা পাইছি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন 1 দিলাম, মাইনাস মাইনাস দিলাম। এখানে তুমি যে বিষয় বললে এখানে কাজ কি, কাজ হলো দক্ষতা বের করতে হবে, মানে এখানে যে ডিজেল সাইকেল আছে এটার কি দক্ষতা বের করতে হবে, ঠিক আছে? এই হলো বিষয়। এখন দেখো এখানে এম কাটা দিলাম, তারপরে এখানে T4 মাইনাস T1 T3 মাইনাস এটা রাখলাম, আর এই যে সিপি আছে সিপির নিচে রাখলাম, উপরে কিছু নাই এই জন্য 1 নিলাম। শর্টকাট চিন্তা করতে হবে এখানে, প্রচুর শর্টকাট, মারাত্মক শর্টকাট চিন্তা করতে হবে, ঠিক আছে? নাহলে হবে না। এরপরে দেখো এই যে সিপি আছে এটা কি উপরে আছে না, এটারে নিচে নিব, এটা নিলাম। বুঝতে পারছি। এখন এখানে এ আসি এটা রাখলাম, 1 দিলাম, মাইনাস মাইনাস দিলাম, 1-এর জায়গায় আমরা 1 নিলাম। সিপি বাই সিবি ইকুয়াল টু গামা, এটা সূত্র মনে রাখতে হবে। জি। আর T4 মাইনাস T1 নিলাম, T3 মাইনাস T2 নিলাম, ঠিক আছে? তাহলে এটা বুঝাইতে পারছি কিনা? জি। এখন রুদ্ধতাপ সংকোচন 1-2 বিবেচনা করে,
রুদ্ধতাপে যদি সংকোচন হয় বা প্রসারণ যেটাই হোক, সূত্র হলো T2/T1 = V1/V2 পাওয়ার কি গামা -1। ঠিক আছে, এটা হলো সূত্র। এখন এটা মনে রাখবা কেমনে, যখন তাপমাত্রা T2 তখন আয়তন কি V1, আর যখন তাপমাত্রা T1 আয়তন কি V2। এই টেকনিক দিয়ে কি মনে রাখবা যে এখানে T2 হলে এখানে V1 হবে, আর এখানে T1 হলে এখানে কি V2 হবে। আর এটা তো সূত্র, মূলত আমি মনে রাখার টেকনিকটা বললাম। তো এখানে যা আছে তাই নিব। এখন V1/V2 এটা সূত্র হলো RC, মানে কম্প্রেসিভ রেশিও। কম্প্রেসিভ রেশিও। হ্যাঁ, প্রথমে কি রুদ্ধতাপে কম্প্রেশন হয়েছে বাতাসের, তো কম্প্রেশন মানেই কম্প্রেসিভ, সংকোচনীয়, আর রেশিও মানে কি অনুপাত। তাহলে আরসি মানে কি কম্প্রেসিভ রেশিও বা সংকোচন অনুপাত। তাহলে এটা সূত্র কি V1/V2। তাহলে এই যে V1/V2-র পরিবর্তে আরসি নিলাম, সমস্যা আছে। তারপরে এখানে গামা -1 নিলাম। এখন দেখো আমরা যদি T2-র মান বের করি, T1টা কি নিচে আছে, এদিকে পাস করে দিলে কি উপরে চলে যাবে। নট গুণ ভাগ শর্টকাট চিন্তা, ঠিক আছে। তাহলে এটারে উপরে পাঠাই দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, সমস্যা আছে। তারপর দেখো সমচাপে তাপ সরবরাহ 2-3। আচ্ছা, এখন আমরা 2-3 কন্ডিশনটা বিবেচনা করি। 2-3-এ আমরা কি চাপকে কনস্ট্যান্ট রাখছি। তো চাপকে যদি কনস্ট্যান্ট রাখি, এখানে কি কাজ করবে, তাপমাত্রা আর আয়তন কাজ করবে। তো তুমি যখন গ্যাসে তাপ দিবে, আয়তন কি প্রসারিত হবে, দিলে প্রসারিত হবে, বাড়াইলে বাড়বে, কমাইলে কি কমবে। তার মানে সমানুপাতিক। সমানুপাতিক মানেই যখন এখানে T3 নিব তখন এখানে কি V3, আর যখন এখানে T2 নিব তখন এখানে কি V2। এটা হলো সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক হলো এই বিষয়টা, বুঝাইতে পারছি? সংকোচন হয় রুদ্ধতাপের সংকোচন। হ্যাঁ, ব্যস্তানুপাতিক হলো এই বিষয়টা। আর এটা তো সমচাপের ক্ষেত্রে। এখন T3 রাখলাম, তারপরে T2 নিলাম, এখন V3/V2। V3/V2 = কি, এটা হবে RE। দেখতে ভুল করছো এখানে, মেবি না, এখানে রো হবে। হ্যাঁ, রোটা একটু ভালো করে লিখবা। তাই প্রথমে পি মান V3/V2 এটা কি রো, তাহলে এটার পরিবর্তে রো নিলাম, ঠিক আছে। মানে কাট অফ রেশিও বলে এটাকে। এটা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা T3টা রাখবো, আর এটা নিচে আছে এদিকে পাস করে দিব, আর এখানে যা আছে তাই নিব। তাহলে T3 মান দেখো, এখন T3 রাখলাম, রো নিলাম, T2-র মানটা আমরা আগে পাইছি। এটা মানে T2-র মান আমরা এই যে এটা পাইছি এতটুক। তাইলে এখানে T2-র পরিবর্তে আমরা কি এটা বসাই দেব। T1 তাহলে এটা 3 নাম্বার দিলাম। সৈকত, এতটুকু বুঝাইতে পারছি? সব। এখন রুদ্ধতাপ প্রসারণ 3-4 বিবেচনা করে, তাহলে আগের মতোই সূত্র, যখন এখানে T4 তখন কি V3, আর T3/V4 গামা -1, ঠিক আছে। এখন V3/V4 সেটা জটিল করে নিছো, আরো সহজ করা যেত। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এটা কি আসবে, আমার মনে হয় না এত ভালো প্রমাণ দিবে ভাই। আসবে। এখন দেখো আমরা জানি যে RE মানে এক্সপানশন রেশিও। এক্সপানশন রেশিও RE = V4/V3, এটা হলো সূত্র, ঠিক আছে। এখন আচ্ছা, এটা লিখলাম। এখন V4, এখানে দেখো V1 অথবা V4 এই দুইটার মানকে আমরা একই ধরে নিব। V1 আর V4 কি সমান হবে, তাহলে এই V1 এর পরিবর্তে V4 নিলাম, আর এখানে RC/V2 নিলাম। তাহলে V4 এর মানটা কি হচ্ছে RC/V2। এই জন্য V4 এর পরিবর্তে আমরা RC/V2 নিলাম। তারপরে এখানে V3 মান আমরা কি পাইছি ρV2, তাহলে ρV2 নিলাম। এখন এখানে V2 কাটা দিলাম, কাটা দিলে এখানে RC থাকে, আর উপরে থাকে কি, উপরে থাকে RC, আর নিচে কি রো। এটা এইভাবে ভাগ চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। তাহলে RC = কি, RC = আর না সরি, এখানে ই হবে, আর ই = RC রো। একটু স্পষ্ট করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই হলো বিষয়। এখন দেখো বিষয়টা জটিল হয়ে গেছে, এখানে শর্টকাট করা যায় তো, ভাই আমি তো চাই সব, দেখি। এত বড় মাথায় ভাই যায় না ভাই।
ভুলে যাবো, ভুলাই যাবে। এই বিষয়টা জটিল করা হয়েছে। এই 1-2 লাইন শর্ট করে যদি একটু 1 লাইন মুখস্থ করা লাগে তারপরও ভালো আছে। না, তোমার লজিক ঠিক আছে। যে 1 লাইন বুঝি না, এই লাইনটা মুখস্থ করি। তোমার স্বপ্ন পূরণ হয়েছে। দেখছো, একবারে শর্টকাট করে দিছি। হ্যাঁ, ওইসে আর কি, আমার স্টুডেন্ট হয়তো দেখি। হ্যাঁ, আচ্ছা দেখো, T3/T4, যখন এখানে T3 তখন B4, আর যখন T4 তখন কি B3 পাওয়ার গামা -1। এখন T3 রাখলাম, T4কে কি এদিকে পাস করে দিলাম, ঠিক আছে। আর V4/V3, তাহলে V4/V3 ইকুয়াল কি RE, তাহলে V4/V3 পরিবর্তে আমরা RE নিলাম, আর পাওয়ার গামা -1 নিলাম, তাহলে T4 নিলাম। এখন RE, REর মান আমরা কি পাইছি, RC/ρ, তাহলে REর মানটা RC/ρ নিলাম, এখানে গামা -1 নিলাম। কি বোঝাইতে পারছি? মানে অনেকগুলো লাইন শর্ট করে দিলাম। তাহলে এটা হলো, কিন্তু শর্টগুলো তো বুঝলামই না। হ্যাঁ বুঝলামই তো। হ্যাঁ, ওইটাই তো শর্ট করলাম তো, মানে এক কাজে দুই কাজ হয়েছে। আচ্ছা এখন দেখো, এরপরে আমরা যে কাজ করব, আচ্ছা এখন দেখো এখানে আছে কি T4 না? আচ্ছা তাহলে আমরা T3 ইকুয়াল টু এটা লিখলাম। লেখার পরে আমরা T3 না T4 এর মান বের করব। তো T4 এর মান যখন বের করব, T3 জায়গায় T3 থাকবে, আর এটা এদিক গেলে কি পাস করলে উল্টে যাবে, তাহলে রোটা কি আছে নিচে, উপরে চলে যাবে, আর RCটা আছে কি উপরে, এটা নিচে চলে যাবে। পাওয়ার হলো গামা -1। কি বোঝাইতে পারছি? মানে T4 রাখলাম, T3 জায়গায় T3 রাখলাম, আর এটারে কি এদিক পাস করা লাগবে, তো পাস করলে এটা আছে নিচে চলে যাবে উপরে, আর এটা আছে উপরে নিচে চলে যাবে, আর গামা -1 জায়গায় এটাই থাকবে। মানে এটার যদি এদিকে পাস করে উল্টে যাবে না, লবটা হর হয়ে যাবে, হর লব হবে, আর পাওয়ার তো একই আছে দুইটার, তো পাওয়ারের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন T3 মান আমরা পাইছি আগেই, T3 মান এই যে এটা পাইছি না? তাহলে T3 মানটা আমরা এখানে বসাই দিব, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা এই T3 মানটা বসাইছি, আর এখানে যা আছে তাই নিচ্ছি। এখন রো T1 নিলাম, তারপরে দেখো এখানে গামা -1, এখানে গামা -1, তাহলে এটা কমন নেওয়া যাবে না, এই জন্য গামা -1 কমন নিলাম। তাহলে এখানে RC থাকবে, আর এখানে P বাই কি RC, তাহলে RC কাটা দিলাম, তাহলে রো T1 থাকবে, আর এখানে P পাওয়ার কি গামা -1 রো, আর কি যেটাই বলো P বা রো, তাহলে রো পাওয়ার গামা -1 নিলাম। এখন T1টাকে সামনে নিলাম, তাহলে এখানে রোর পাওয়ার 1, এখানে রোর পাওয়ার কি গামা -1। আমরা জানি ভিত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ার কি যোগ হয়, তো এখানে 1 আর এখানে গামা -1, এগুলা কি যোগ হবে, তাহলে যোগ করলে কি হবে গামা -1 প্লাস 1, বা 1 প্লাস গামা -1, একই কথা। তাহলে T1 নিলাম, রো রাখলাম, আর +1 -1 কাটা দিলাম, তাহলে কি গামা থাকবে। তাইলে এখন T2 T3 T4 এগুলোর মান আমরা 1 নম্বরে বসাই দিব। তাহলে 1 নম্বরে দেখো এখানে কি ছিল, 1 - 1 বাই গামা, T4 - T1, T3 - কি T2। তাহলে দেখো T2 এর মান কি এটা পাইছি, T3 মান এটা পাইছি, আর T4 এর মান ফাইনালি কি আমরা এটা পাইলাম। এই সব মানগুলো আমরা বসাই দিব, তো বসাইতে পারবো আশা করি, তো বসাই দিবা। তাহলে 1 নিলাম, মাইনাস নিলাম, 1 বাই গামা নিলাম। এখন দেখো এখানে T1 কমন নিব, তাহলে কমন নিলে এখানে P পাওয়ার গামা থাকবে, বা রো পাওয়ার গামা, আর এখানে মাইনাস থাকবে, আর এখানে কিছু থাকবে না, না থাকলে কি 1, এটা বোঝাইতে পারছি। তারপরে দেখো এখানে T1 কমন নিব, তারপরে RC পাওয়ার গামা -1, RC পাওয়ার গামা -1 এটাও কমন নিব। তো কমন নিলে এখানে কি রো থাকবে, এখানে থাকবে মাইনাস, আর এখানে কিছু থাকে না, না থাকলে কি 1, বোঝাইতে পারছি। তাহলে 1 নিলাম। এখন এই যে RC পাওয়ার গামা -1 এটা কি নিচে আছে না, এটা আমরা নিচেই নিব, আর উপরে কিছু না, এই জন্য 1 ধরে নিলাম, ঠিক আছে। আর এখানে 81 আর 81 কাটা দিলাম, তাহলে উপরে কি থাকে, রো পাওয়ার গামা -1,
আর নিচে থাকে এখানে কি P-1, আর এই যে গামা আছে এটা তো নিচে আছে, আমি নিচে লিখলাম। কি বুঝাইতে পারছি? এটাই হলো দক্ষতার সমীকরণ। এটা সমীকরণ। হ্যাঁ। হুম